আচ্ছা, তাহলে আমরা শুরু করবো যে টেম্পারেচার স্কেল সম্পর্কে জানবো। তাপমাত্রার স্কেল সম্পর্কে জানবো। ওকে, তাপমাত্রার স্কেল সম্পর্কে আমার জানার আগে আমরা দুটা স্থিরবিন্দু সম্পর্কে জানি। একটা হচ্ছে গিয়ে বাষ্পবিন্দু মানে স্টিম পয়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে আইস পয়েন্ট। ওকে, আইস পয়েন্ট বা বরফ বিন্দু। সো বাষ্পবিন্দু কি, মানে যে তাপমাত্রায় কি হয় পানি বাষ্প পরিণত হয়, আর যে তাপমাত্রায় কি বরফ গলতে শুরু করে বা এগুলা হ্যান ত্যান এগুলো তো তোমরা বুঝোই, যে তাপমাত্রায় পানি কি হয় ফুটতে শুরু করে তাকে বলা হয় বাষ্পবিন্দু, আর যে তাপমাত্রায় কি হয় পানি গলতে শুরু করে, না বরফ গলতে শুরু করে বা বরফ আর পানি একই অবস্থায় থাকে তাকে বলা হয় গিয়া বরফ বিন্দু এগুলা। সো যেমন আমাদের সেলসিয়াস স্কেলে ধরা হয় গিয়ে এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস, সরি আইস বিন্দুকে ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। তেমনি ফারেনহাইট স্কেল ধরা হয় 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেল ধরা হয় 273 কেলভিন। এগুলো হচ্ছে আইস পয়েন্ট ধরা হয়। তেমনি রোমার স্কেলে ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, র্যাঙ্কিন স্কেলে ধরা হয় গিয়ে 492 ইউনিট। এটার একক নাম জানি না আসলে, এমন কিছু। তেমনি বাষ্পবিন্দুকে ধরা হয় গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে, এবং এটাকে ধরা হয় 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে ধরা হয় 373 কেলভিন, এবং রোমার স্কেলে ধরা হয় 80 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে 672 ধরা হয়। ওকে, র্যাঙ্কিন স্কেলে এগুলাই। সো আমি মনে করো এখন আমার কাজ হচ্ছে কি দুইটা স্কেলের মধ্যে কম্প্যারিজন করবো কীভাবে। সো সেক্ষেত্রে আমরা একটা বহুল আলোচিত একটা রিলেশন জানি না, যে C/5 = F -32/9। এটা জানি তো না, এটা কেমনে আসলো এইটা এখন আমরা জানবো। দেখো গ্রাফিক্যাল মেথডটা দেখি। এদিকে সেলসিয়াস দিলাম, এদিকে ফারেনহাইট দিলাম। যখন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তখন এখানে কত 32 ডিগ্রি ফারেনহাইট, তাই না? 32 ডিগ্রি ফারেনহাইট। যখন এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তখন এখানে কত 212। সো এই পয়েন্টটার অবস্থান কত হবে এখানে সামথিং এখানে। এটা হচ্ছে গিয়া এটার স্থানাঙ্ক কত 100 আর 212। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইট এই বিন্দুটার স্থানাঙ্ক। সো আমার কাজ হচ্ছে গিয়ে দেখো আমি এই 32 ডিগ্রি ফারেনহাইট আর এটা অ্যাড করবো, স্ট্রেট চেন আঁকলাম। এখন কাজ হচ্ছে গিয়ে আমার এখন হচ্ছে গিয়ে আমার একটা মনে করো একটা বিন্দু, একটা তাপমাত্রা মনে করো C আছে। C ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? ওকে, সো C ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই 0 এবং 100-এর মাঝে হবে, তাই না? 100-এর বেশি হলে তো হচ্ছে না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই সেলসিয়াস স্কেলে মাপা যায়, মানে সাধারণত মাপার ব্যবস্থা আছে। ওকে, সো আমি এখানে লিখলাম C, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বড় অবশ্যই C। সো এখানে লিখলাম, এবং এখানে দেখো এই C এর মান অবশ্যই কিন্তু এখানে 32 ডিগ্রির বেশি হবে, কেননা 0 ডিগ্রিতে তো 32 ডিগ্রি। C যেহেতু 0 ডিগ্রি বড়, সেহেতু অবশ্যই 32 ডিগ্রির বড় হবে। সো আমি মনে করো এই C এর মানের জন্য মনে করো এই ফারেনহাইট স্কেলে একটা মান আসলো F। ওকে, F আসলো ফারেনহাইট স্কেলে একটা তাপমাত্রা আসলো কি F। সো এইটার স্থানাঙ্ক কী হবে, এইটা এখানে মনে করো ইন্টারসেক্ট করতেছে, এখানে মনে করো ইন্টারসেক্ট করতেছে। ওকে, আমি অ্যাড করলাম এভাবে, আমি অ্যাড করলাম। সো এটা কী হয়ে গেল, এটার স্থানাঙ্ক কত C,5 না C,F। ওকে, C,F। এখন আমি এই 32 ডিগ্রি থেকে এখানে একটা স্ট্রেট লাইন আঁকবো। ওকে, তুমি দেখো তো এই যে এই ছোট ত্রিভুজটা আর এই যে এই বড় ত্রিভুজটা সদৃশ্যকোণী কিনা? অবশ্যই
এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সেম হবে, এই বাহুর অনুপাত এবং এই পুরো বাহুর অনুপাতটা সেম হবে। ওকে, সো এই বাহুটা কি, এই বাহুটার দৈর্ঘ্য কী হবে তাহলে? এখানে দেখো এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো এটা হচ্ছে 32, এখান থেকে 32, আর এখানে এইটুকুর দৈর্ঘ্য যা এইটুকুর দৈর্ঘ্য তো, তাই না? সো এইটুকুর দৈর্ঘ্য কী হবে? এফ মাইনাস 32। ওকে, সো এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এফ মাইনাস 32। অ্যান্ড এইটুকু দৈর্ঘ্য কত হবে? এইটুকু দেখো তো, এইটুকু কত হবে? এটা হচ্ছে গিয়ে সি মাইনাস 0, এইটুকু সমান না সি মাইনাস 0। ওকে, সো এইটা বের করলাম, এইটা বের করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটার কত, এই বড় বাহুটার কত? এটা দেখো এইটার সমান এইটা, তাই না? সো এটা হবে 100 মাইনাস সি। আর এইটার কত হবে? না সরি এইটা কত হবে? এইটা যা হবে এইটুকু তা হবে, এইটুকু তা হবে, তাই না? এই যে এখান থেকে এইটুকু তা হবে। সো এইটুকু ধরো কত হবে? এইটুকু ধরো হবে 212 বিয়োগ 32। ওকে, সো আমি সবগুলো বের করলাম। এখন হচ্ছে গিয়ে অনুপাত তৈরি করা। সো দেখো এখানে এই বাহুটার অনুপাত আর এই বাহুর অনুপাত সেম। সো এটা কী হবে? এটা দৈর্ঘ্য কত ছিল? এটা দৈর্ঘ্য ছিল এফ মাইনাস 32, এফ মাইনাস 32 বাই এইটুকু দৈর্ঘ্য কত? 212 বিয়োগ 32। ওকে, সমান কি হবে? এই বাহু আর এই বাহু আর এই বড় বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুটার অনুপাত কত? এই বাহুটার অনুপাত সি মাইনাস 0 বাই এটা কত? 100 মাইনাস 0। ওকে, সো আমি লিখতেছি এটা কি হলো? এফ মাইনাস 32 বাই 212 বিয়োগ 32 ইকুয়ালস হচ্ছে গিয়ে সি মাইনাস 0 বাই 100 মাইনাস 0। ওকে, এটা পাইলাম। এটি ভাঙ্গায় লিখলে কী হয় দেখো তো? এফ মাইনাস 32 বাই 180 ইকুয়ালস টু সি বাই 100। ওকে, সো এটাকে লিখলে কী হয়? এফ মাইনাস 32 বাই 9 ইকুয়ালস টু সি বাই 5। পাইছে তো প্রমাণ? ওকে, সো দেখো এখানে দেখো তো এই 32টা কি? এই 32টা ছিল কি? ফারেনহাইটের কী ছিল? আইস পয়েন্ট। ফারেনহাইট স্কেলের আইস পয়েন্ট ছিল, তাই না? এবং এটা দেখো তো, এটা কি? ফারেনহাইট স্কেলের কি? স্টিম পয়েন্ট, তাই না? এটা কি দেখো তো? এটা হচ্ছে গিয়ে আইস পয়েন্ট, ফারেনহাইট স্কেলের আইস পয়েন্ট। আবার সেম ওয়ে দেখো এটা কি? সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট। সো আমি এখান থেকে একটা কনক্লুশন বের করতে পারতেছি যে যে কোনো স্কেলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রিডিং বিয়োগ, এই যে রিডিং, একটা নির্দিষ্ট রিডিং পাইছিলাম না? এই নির্দিষ্ট রিডিং বিয়োগ হচ্ছে গিয়ে আইস পয়েন্ট। ওকে, আমি এই পেজটা রাখি, যে একটা নির্দিষ্ট স্কেলের রিডিংটাকে মনে করলাম থিটা ধরলাম, রিডিং থিটা মাইনাস ওই স্কেলের বরফ বিন্দু আইস পয়েন্ট বাই স্টিম পয়েন্ট, ওই স্কেলের স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট এইটার যে মানটা আসবে সেটা হচ্ছে গিয়ে অন্য স্কেলের একই উপায়ে বের করলে যেটা আসবে সেটাও সেম আসবে, মানে দুইটার অনুপাতে সেম আসবে। ওকে, ফারেনহাইট স্কেলে যেটা আসতেছিল দেখো, এইভাবে করলে যেটা আসতেছিল এখানে দেখো, এখানে এটা যেটা আসতেছিল সেলসিয়াস স্কেলেও কিন্তু একই আসতেছিল। মানে কি, যে কোনো স্কেলের ক্ষেত্রে এই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে যে কোনো স্কেলের ক্ষেত্রে এই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো এইটার দ্বারা আমি যে কোনো স্কেলকে আমি কম্পেয়ার করতে পারি। ওকে, যেমন ধরো আমাকে যদি বলা হয় ফারেনহাইট স্কেল অ্যান্ড কেলভিন স্কেলের মধ্যে কম্পেয়ার করো, তো আমি কী করবো? দেখো ফারেনহাইট স্কেলে মনে করো আমি যে কোনো একটা নির্দিষ্ট পার্ট বের করলাম, রিডিং বের করলাম, মনে করো এফ দেওয়া আছে আমার কাছে, এবং কেলভিন স্কেলে আমি একটা নির্দিষ্ট পার্ট বের করলাম কে। ওকে, সো আমার বলতেছে যে এই দুটো স্কেলের মধ্যে কম্পেয়ার করার জন্য কী করবো? সো ওই স্কেলের ফারেনহাইট স্কেলের রিডিং কত? এফ। এই স্কেলের কত? আইস পয়েন্ট কত ছিল? 32। এবং এই স্কেলের হচ্ছে গিয়া স্টিম পয়েন্ট কত? 212 বিয়োগ 32, এটা আইস পয়েন্ট। তেমনি কেলভিন স্কেলের কত? রিডিং কে মাইনাস এটা কত হবে?
273, তাই না? 273 ছিল, এটাকে আইস পয়েন্ট বাই 373 বিয়োগ 273, ওকে? এটা হচ্ছে গিয়ে দুইটা স্কেলের মধ্যে আমি তুলনা করলাম, ওকে? তো তেমনইভাবে আমি সব তিনটা স্কেলের মধ্যে আমি কম্পেয়ার করছি। তো কী হবে, C-0 সেলসিয়াস স্কেলে আমি একটা রিডিং নিলাম, একটা আইস পয়েন্ট নিলাম 100 বিয়োগ 0 ইকুয়ালস টু F-32 বাই 212 বিয়োগ 32 ইকুয়ালস টু K-273 ইকুয়ালস টু 373 মাইনাস 273। এগুলো আমি কম্পেয়ার করতে পারতেছি কেন? এগুলো সবগুলোর অনুপাত, এইটার যে মানটা আসবে, এইটার যে মানটা আসবে, এইটার যে মান আসবে, সবগুলো সেম আসবে। যে কোনো স্কেলের ক্ষেত্রে, বিশ্বের যে কোনো স্কেলের ক্ষেত্রে এই মানটা সেম আসবে, ওকে? তাপমাত্রিক স্কেল আবার কিন্তু, ওকে? আশা করি বুঝতে পারছো। সো আমার মনে রাখা লাগবে যে এইটাই, যে নির্দিষ্ট রিডিং থিটা মাইনাস ওই স্কেলের থিটা আইস, মানে থিটা পয়েন্টে যেটা আইস পয়েন্টে যে তাপমাত্রা বিয়োগ থিটা অফ স্টিম, ওই স্কেলের স্টিম পয়েন্ট কত এবং থিটা অফ আইস মানে বরফ বিন্দু কত, এটা হচ্ছে গিয়ে সব সময় কনস্ট্যান্ট থাকবে যে কোনো স্কেলের ক্ষেত্রে এটা। সো এটা মনে রাখা লাগবে, এটা মুখস্থ রাখা লাগবে, ওকে? আচ্ছা, সো দেখো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা যে এটা করতেছি না, আচ্ছা এটা শুরু করার আগে বলি যে তাপমাত্রিক ধর্মটা কি। তাপমাত্রিক ধর্মটা হচ্ছে গিয়া যে সকল ধর্ম আসলে তাপমাত্রা বা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে যখন তাপমাত্রা চেঞ্জ হয় তখন কি পারদের উচ্চতা, পারদ নলের যে পারদের উচ্চতা থাকে সেটা উঠানামা এখানে পারদের উচ্চতা হচ্ছে গিয়া পারদের পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম, ওকে? তেমন গ্যাস থার্মোমিটারে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কি হয়, আয়তন বাড়ে অথবা চাপ বাড়ে, এই দুটো উঠানামা করে। সো আয়তন, চাপ এগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তেমনই হচ্ছে গিয়া যখন তাপমাত্রা বৃদ্ধি করি তখন রোদ থার্মোমিটারের রোদ উঠানামা করে, তাপমাত্রা বাড়ালে রোদ উঠানামা করে বা রোদ বাড়ে বা কমে, এরকম হয়। সো এক্ষেত্রে হচ্ছে গিয়ে রোদ হচ্ছে গিয়া তাপমাত্রিক ধর্ম, ওকে? সো দেখো আমি আরেকটা কনক্লুশন আসতেছি যে দেখা যায় যে আমরা যে এইটা লিখলাম না যে এই কনস্ট্যান্ট, এই যে এই সূত্রটা লিখলাম না যে সবসময় এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকবে যে কোনো স্কেলের ক্ষেত্রে। দেখো, সো থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, ওকে? এটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট। এবং এটাও দেখা গেছে যে এই কারেসপন্ডিং উপায়ে, মানে এই কারেসপন্ডিং মানে এদের কি বলতে চাচ্ছি আমি আসলে, যে এই কারেসপন্ডিং ওয়েতে মানে এই পথে যেভাবে আমি রিপ্রেজেন্ট করলাম সেভাবে যখন এই সব তাপমাত্রিক ধর্মগুলা যে অনুপাত পাওয়া যায় সেটাও সেম পাওয়া যায়। আসলে আমি কী বলতে চাচ্ছি, দেখো মনে করো এখানে যে থিটা তাপমাত্রায় যে রিডিংটা পাইলাম, থিটা তাপমাত্রা যদি তাপমাত্রিক ধর্মের মান হয় এক্স থিটা এবং থিটা আইসে যদি হয় মানে বরফ বিন্দুতে যদি হয় থিটা আইস এক্স আইস, তাপমাত্রিক ধর্ম যদি হয় এক্স আইস এবং থিটা স্টিমে যদি হয় এক্স স্টিম, তাপমাত্রিক ধর্মের মানগুলো হয়, তাহলে দেখা গেছে যে থিটা মাইনাস থিটা আইস ইকুয়ালস টু থিটা স্টিম মাইনাস থিটা আইস একটা নির্দিষ্ট একটা স্কেলের ক্ষেত্রে এই অনুপাতটা ওই স্কেলের তাপমাত্রিক ধর্মের তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্মের মানের সাথে এরকমভাবে সম্পর্কিত, ওকে? এমনি আসলে সম্পর্কিত দেখা যাচ্ছে কিছু না, যে একটা নির্দিষ্ট স্কেলের ক্ষেত্রে এই যে এই অনুপাতটা যেমনি হচ্ছে, এই অনুপাতটা আসলে ওই স্কেলের ক্ষেত্রে ওই তাপমাত্রিক ধর্মের মানের সাথে এরকমভাবে রিলেটেড, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্কেলের ক্ষেত্রে, ওকে? এটা হচ্ছে মেইন থিম। সো আমি দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে যে কোনো স্কেলের ক্ষেত্রে কম্প্যারিজনের ক্ষেত্রে থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু সবসময় কি কনস্ট্যান্ট থাকবে, ওকে? কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে শিখলাম যে কোনো একটা স্কেলের ক্ষেত্রে থিটা মাইনাস থিটা আইস তাপমাত্রা এবং ধর্মের মানের সাথে সম্পর্কিত থিটা মাইনাস থিটা
আইস বা এক্স স্টিম সম্পর্কটা হচ্ছে এরকম। ওকে, সম্পর্কটা হচ্ছে এরকম। দুটো সূত্র শিখলাম। ওকে, এখন আরেকটা হচ্ছে কি, আমরা তো এগুলো দেখলাম যে দুইটা স্থির বিন্দু, একটা হচ্ছে বড় বিন্দু আর একটা হচ্ছে বাষ্প বিন্দু, এই দুটোকে আমরা কেন্দ্র করে করতেছিলাম আসলে, তাই না? এবং লাস্টে শিখলাম যে দুইটা স্থির বিন্দু দেওয়া থাকলে কিভাবে আমরা তাপমাত্রিক ধর্মের সাথে তার রিলেশনটা বের করতে পারি। ওকে, সো আমাদের এখন কাজটা হচ্ছে যে, কিন্তু এটা তো অনেক বড় লেংদি একটা উপায় হয়ে যাচ্ছে। তখন আমরা ঠিক করলাম যে আমরা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে এ তাপমাত্রিক ধর্মের সাথে কেমনভাবে রিলেশান সেটা আমরা নির্ণয় করব। সো আমরা যখন বের করলাম যে দেখো, মনে করো আমরা একটা তাপমাত্রিক স্কেলের যে কোনো একটা তাপমাত্রা টিতে যখন এর তাপমাত্রিক পদার্থের বা তাপমাত্রিক ধর্মের মান এক্স ছিল, তখন এইটার সম্পর্ক যখন আমরা নির্ণয় করলাম তখন দেখলাম যে টি সমানুপাতিক এক্স আসে সবসময়। টি সমানুপাতিক এক্স আসে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রিক ধর্মের মানও বৃদ্ধি বা পরিবর্তিত হয়। ওকে, টি সমানুপাতিক এক্স। যে কোনো স্কেলের ক্ষেত্রে একটা স্থির বিন্দুর একটা নির্দিষ্ট তাপমাত্রার সাথে তার তাপমাত্রিক ধর্মের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ওকে, সো এটা দেখো, এটা টি সমানুপাতিক এক্স। ওকে, আচ্ছা, এখন দেখুন এটাকে এক্সপ্যান্ড করার জন্য আসলে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুটা হচ্ছে গিয়া 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে পানি যখন তিনটে অবস্থা থাকে, গ্যাসীয়, তরল আর কি কঠিন অবস্থায়, এই তিনটা অবস্থায় বিরাজমান থাকে, তখন তাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু অবস্থা। মানে যে তাপমাত্রায় এত মিলিমিটার পারদস্তম্ভ চাপে পানি তিনটে অবস্থা থাকে, তখন সেই তাপমাত্রাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। ওকে, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। ওকে, সো সেটা যখন মাপা হলো, সেটা দেখা গেল 273.16 কেলভিন 273.16 কেলভিন তাপমাত্রায় পানির ত্রৈধবিন্দু অবস্থা থাকে। ওকে, সো মনে করো আমার একটা পদার্থ দেওয়া আছে, এই পদার্থের ধর্ম পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায়, মানে টি আর দ্বারা এমনি প্রকাশ করা হয় পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায়। কি বললাম আমি? মনে করো আমাকে একটা পদার্থ দেওয়া আছে এবং সেই পদার্থের ধর্ম 273.16 তাপমাত্রায় দেওয়া আছে এক্স টি আর। ওকে, দেওয়া আছে এত। সো এদের মধ্যে আমি সম্পর্কটা কীভাবে লিখবো? টি আর সমানুপাতিক এক্স টি আর, তাই না? যে কোনো তাপমাত্রায় এর পদার্থের ধর্ম কী হবে? তার ওই তাপমাত্রার সমানুপাতিক হয়, তাই না? সো এটা দেখো, এক্স টি আর বের করলাম, এটাও দেখো, এটা এক্স টি আর। ওকে, সো এইটা আর এইটা যদি ভাগ দিই তাহলে কী হয় দেখো তো, এটা যদি ভাঙি লিখি, সো এটা এভাবে সমান চিহ্ন দিলাম, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এখানেও এরকম আসবে, টি আর ইকোয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, দুটো হয়ে গেল। সো আমি যখন 1 এবং 2কে ভাগ দিচ্ছি, দেখো তো লেখা যায় কিনা টি অফ টি আর ইকোয়ালস টু লেখা যায় কিনা এক্স অফ টি আর। ওকে, সো টি ইকোয়ালস টু এক্স বাই এক্স টি আর ইন্টু টি অফ টি আর। ওকে, সো দেখো আমি এখন আরেকটা কনক্লুশন আসলাম যে কোনো একটি পদার্থের যদি পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায় ওই পদার্থটির ধর্মের মান দেওয়া থাকে, তাহলে যে কোনো তাপমাত্রায় ওই পদার্থের যদি তাপমাত্রিক ধর্মের মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওই তাপমাত্রাটাকে আমি বের করতে পারবো। বা এরকম হতে পারে যে ওই পদার্থটি পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায় পদার্থের তাপমাত্রিক ধর্মের মান দেওয়া আছে, এবং তার যদি এই নির্দিষ্ট তাপমাত্রায় যদি তাপমাত্রিক ধর্মের মান দেওয়া থাকে, তাহলে সেই তাপমাত্রা আমরা বের করতে পারবো। ওকে, মানে তিনটা জিনিস দেওয়া থাকে প্রশ্নে, তিনটা জিনিস দেওয়া থাকলে আমরা এই চতুর্থ নাম্বার জিনিসটা আমরা বের করতে পারবো। ওকে, এইটা আসলে লাস্ট সূত্রটা।
সো আমরা থার্ড সূত্রটা শিখলাম যে একটা বিন্দু দেওয়া থাকলে, একটা স্থির বিন্দু দেওয়া থাকলে আমরা কীভাবে তাপমাত্রিক ধর্মের সাথে তার রিলেশন বের করতে পারি, এবং সেই রিলেশনটা আসতেছে টি ইকুয়ালস টু এক্স বাই এক্স টি আর ইন্টু টি অফ টি আর। এখানে এক্স টি আর কি, এক্স কি, এক্স হচ্ছে গিয়া ওই নির্দিষ্ট তাপমাত্রায় মানে টি তাপমাত্রায় ওই পদার্থটির তাপমাত্রিক ধর্ম, এবং টি টি আর হচ্ছে গিয়া কেলভিন পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার অবস্থায় পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায় ওই পদার্থটির তাপমাত্রিক ধর্ম। ওকে, মানে হচ্ছে গিয়ে এক্সটা কি, এক্স হচ্ছে গিয়ে ওই টি তাপমাত্রায় পদার্থের তাপমাত্রিক ধর্ম, এবং এক্স টি আরটা হচ্ছে গিয়ে এই কেলভিন তাপমাত্রায় পানির ত্রৈধবিন্দু তাপমাত্রায় ওই পদার্থটির তাপমাত্রিক ধর্ম। ওকে, এগুলো আসলে আচ্ছা, আমি কি বুঝতে সক্ষম হচ্ছি বিষয়গুলো? আমি বুঝতেছি, মানে আমার একটু জড়তা কাজ করতেছে ভিতরে। সো আমরা যে তিনটা সূত্র শিখলাম সেগুলো কী কী শিখলাম, যে কোনো স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্ট্রিম বাই থিটা আইস ইকুয়াল মাইনাস থিটা আইস ইকুয়ালস হবে কনস্ট্যান্ট। এটা একটা শিখলাম। আরেকটা শিখলাম গিয়ে কি, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু শিখলাম গিয়ে এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্ট্রিম বিয়োগ এক্স আইস। ওকে, আমরা শিখলাম যে দুইটা স্থির বিন্দু দেওয়া থাকলে তার সাথে দুইটা স্থির বিন্দু দেওয়া থাকলে, মনে করো এই যে দুইটা স্থির বিন্দু ছিল না, এই দুইটা স্থির বিন্দু দেওয়া থাকলে আমরা কীভাবে তার সাথে পদার্থের তাপমাত্রিক ধর্মের মানের যে রিলেশন সেটা বের করব, সেটা এটা। ওকে, এবং আরেকটা শিখলাম যে একটা স্থির বিন্দু দেওয়া থাকলে আমরা কীভাবে পদার্থের তাপমাত্রিক ধর্মের মানের সাথে ওই তাপমাত্রা রিলেশনটা বের করতে পারবো, সেটা। এই তিনটা সূত্র আসলে জানলে হয়ে যাবে। ওকে, সো এগুলাই, আর পরবর্তী পার্টে আমরা প্র্যাকটিস করবো।